আচ্ছা, আহ, আমরা তো এর আগের দিন ন্যানো স্কেল ব্যাপারটা দেখলাম। ও আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো ন্যানো স্কেল ফিজিক্স, হ্যাঁ মানে এটা আমরা বুঝলাম যে মানে ভলিউমে ফিজিক্সটা যেমন হবে, সারফেসে ফিজিক্সটা তার থেকে সম্পূর্ণ আলাদা, এবং এখানে মেটেরিয়াল প্রপার্টি গুলো মেটেরিয়ালের আইডেন্টিটি নয়। কেননা প্রপার্টি গুলো কোন মেটেরিয়াল কেমন বিহেভ করবে সেটা তার সাইজের উপর ডিপেন্ড করে যাচ্ছে। এমনকি কালার টালারের মতন কালার বা কন্ডাক্টিভিটি, অপটিক্যাল প্রপার্টি, এই ধরনের ফান্ডামেন্টাল প্রপার্টি গুলোও চেঞ্জ তো হচ্ছে বটেই। এবং সেটা আবার এরকমও নয় যে ছোট সাইজের হলে একটা নির্দিষ্ট ফিজিক্স আছে, মানে সাইজটা বিভিন্ন সাইজ হলে তার বিভিন্ন রকম ফিজিক্যাল প্রপার্টি। সুতরাং লেংথ ব্যাপারটা খুব ভাইটাল একটা যে কোনো কিছুর। মানে আমরা আগে পদার্থটাই একটা ইম্পর্টেন্ট জিনিস সেটাই আমরা ভাবতাম, তার যে সাইজ, তার যে লেংথ অ্যান্ড ব্রেডথ অ্যান্ড হাইট, সেটার যে কোনো ভ্যালু থাকতে পারে সেটা তো আমরা আগে বুঝতামই না। কিন্তু যত আমরা, মানে এটা শুধু ন্যানো ফিজিক্সের ক্ষেত্রেই নয়, সমস্ত ক্ষেত্রেই যত আমরা আরো বেশি জানছি তত আমরা বুঝতে পারছি যে সাইজ একটা প্রচন্ড বড় ম্যাটার করছে ইন ফিজিক্স। তো হ্যাঁ, তো এবার এটা সাইজ সম্পর্কে একটা জাস্ট রাফ আইডিয়া করার জন্য, যেহেতু আমরা স্মলার সাইজের পার্টিকেলে যাচ্ছি, এইটা হচ্ছে একটা পিনের মাথা। ঠিক আছে, এবার ইন টার্মস অফ দ্য ইউনিট ন্যানোমিটার, এইটা হচ্ছে কি 1 মিলিয়ন ন্যানোমিটার চওড়া। ঠিক আছে, একটা আলপিনের মাথা। একটা কাগজের শীট, সেটা 75,000 ন্যানোমিটার থিক। লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, ইট ইজ 7,000 ন্যানোমিটারস ওয়াইড। হিউম্যান হেয়ার, আমাদের মাথার চুল, 50,000 থেকে 1 লাখ ন্যানোমিটার ওয়াইড। ডিএনএর একটা স্ট্র্যান্ড 2.5 ন্যানোমিটার ওয়াইড। ওকে, এইবার বিভিন্ন রকমের লেন্থ স্কেল যেগুলো ফিজিক্সে খুব রেলিভেন্ট। একটা অবশ্যই বোর রেডিয়াস, এবং বোর রেডিয়াস হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের একদম গ্রাউন্ড স্টেটের যেটা রেডিয়াসটা। তো ইন জেনারেল বোর রেডিয়াসের যেটা ফর্মুলা সেটা এই, যেখানে ভেরিয়েশনটা হলো এগুলো তো সব কনস্ট্যান্ট, এনটা জাস্ট এটা নাম্বার, এটা কনস্ট্যান্ট, জেড হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1। তো এইটা ঠিক আছে, মানে এটাও কনস্ট্যান্ট, কিন্তু আমি বলছি যে ব্যাপারটা হচ্ছে এই যে বোর রেডিয়াস বা এই যে লেন্থ স্কেলটা, সেটা মাসের সঙ্গে ইনভার্স রিলেশনশিপে আছে। ঠিক আছে, ইলেকট্রনের মাস, ইলেকট্রনকে তো ভাঙা যায় না, ফলে ইলেকট্রনের মাসকে আমি যদি একটা মাসের ইউনিট হিসাবে ধরি, আর বোর রেডিয়াসকে যদি আমি একটা লেংথের ইউনিট হিসাবে ধরি, তাহলে দুটো একটা আরেকটার ইনভার্স। অর্থাৎ এই ইলেকট্রনের মাস যদি আরো বড় হতো, তাহলে বোর রেডিয়াস এই লেংথ স্কেলটা আরো ছোট হয়ে যেত। সো মাস স্কেল অ্যান্ড লেংথ স্কেল, they have a inverse relationship. আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট লেন্থ স্কেল কি কম্পটন লেন্থ স্কেল। কিসে এটা ইম্পর্টেন্ট এটা তোরা এখনো পড়িসনি, পরে ফিল্ড থিওরি যখন পড়বি এমএসসি তে তখন পড়ি। কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স, কিউইডি, সেটাতে কম্পটন লেন্থ স্কেলটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এক একটা ফেনোমেনার ক্ষেত্রে বা এক এক ধরনের ফিজিক্স বা এক এক ধরনের ডাইনামিক্সের ক্ষেত্রে এক এক ধরনের লেন্থ স্কেল ভাইটাল। যেমন কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে বা অ্যাটমিক এনার্জি লেভেল বা অ্যাটমিক স্পেকট্রা স্টাডি করার ক্ষেত্রে আমি বলতে পারি বোর রেডিয়াসটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। আবার কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স স্টাডি করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পটন লেন্থ স্কেল। কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সটা তো তোরা এখনো পড়িসনি, অ্যাকচুয়ালি ফাইনম্যান এটার জন্য, মানে এটা থিওরিটা ডেভেলপ করার জন্য ফাইনম্যান গট দ্য নোবেল প্রাইজ। সো এবার কম্পটন লেন্থ স্কেলটা কি ছিল, জাস্ট একটা রিওয়াইন্ড করার জন্য আমি এই স্লাইডটা ঢুকিয়েছি। ফোটন এসে হিট করছে একটা টার্গেট ইলেকট্রনকে, হুইচ ইজ অ্যাট রেস্ট, ইলেকট্রন অ্যাট রেস্ট।
সেটার ফলে ইলেকট্রনটা ধাক্কা খেয়ে একটা অন্যদিকে চলে যাচ্ছে, আর যে ইনসিডেন্ট ফোটন তারও ওয়েভলেন্থটা চেঞ্জ হচ্ছে। সো দিস ইজ inelastic scattering. It is changing the wavelength of the incoming photon. So it is changing the frequency of the photon and it is changing the energy of the photon, right? So this is sort of inelastic scattering. তো এই প্রসেসে যে wavelength এর change, that can be expressed as h by m naught c 1 minus cos theta. Theta হচ্ছে the angle of scattering. এই যেমন ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অ্যাঙ্গেলে এই this is the angle of scattering, this is the angle of scattering. তো বিভিন্ন অ্যাঙ্গেলে amount of wavelength shift different হচ্ছে। যখন 0 ডিগ্রিতে স্ক্যাটার্ড ফোটনগুলোকে আমি কালেক্ট করব, তখন আমি কোনো ওয়েভলেন্থ শিফট পাবোই না, কারণ cos 0 মানে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। তো ওয়েভলেন্থ শিফট ইজ 0 ফর 0 ডিগ্রি স্ক্যাটারিং অ্যাঙ্গেল। এক মিনিট। তো 0 ডিগ্রি স্ক্যাটারিং অ্যাঙ্গেলে যেমন ওয়েভলেন্থের কোনো শিফট হবে না, কিন্তু যখন আমি স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা বাড়িয়ে 45 হলো 90 হলো, তখন ওয়েভলেন্থের শিফটগুলো আরো বাড়লো। সেটা তো স্ক্যাটারিং অ্যাঙ্গেল ডিপেন্ডেন্স, কিন্তু এই যে সামনের যে পার্টটা আছে h বাই m নট c, এইটা একটা সাম, মানে এর ডাইমেনশনটা একটা লেংথের ডাইমেনশন, এবং এটা হচ্ছে এমটা হলো ইলেকট্রনের রেস্ট মাস। সো দিস ইজ কম্পটন ওয়েভলেংথ অফ ইলেকট্রন। এটা নিশ্চয়ই মনে আছে, যখনটা পড়েছিল তখন এটাকে বলা হয়েছিল ইলেকট্রনের কম্পটন ওয়েভলেংথ, এবং একটা কোশ্চেন ছিল যে ইলেকট্রনের বদলে নিউক্লিয়াসকে হিট করলে এই ধরনের শিফটিং পাওয়া যাবে কিনা। তো তখন আমাদেরকে নিউক্লিয়াসের কম্পটন ওয়েভলেংথ দেখতে হতো, হুইচ ইজ রাদার স্মল, কেননা নিউক্লিয়াসের মাস অনেক বেশি। তো এই সমস্ত ব্যাপারটা পাচ্ছিল। তো এই যে কম্পটন লেংথ স্কেল h বাই m নট c, এটা অদ্ভুতভাবে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের মধ্যে দেখা গেল ওটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক লেংথ স্কেল। এই, এবং এটাকে আমি যদি বোর রেডিয়াসের সঙ্গে কম্পেয়ার করতে চাই, তাহলে দেখা যাচ্ছে কম্পটন লেংথ স্কেলটা অনেক ছোট, 2 অর্ডার, রাইট? বোর রেডিয়াস ছিল 0.53 অ্যাংস্ট্রম, কম্পটন লেংথ হচ্ছে 0.0039 অ্যাংস্ট্রম। ওকে, আর বাকিগুলো কিউইডির অন্যান্য টিপিক্যাল স্কেল, অর্থাৎ strength of QED forces is of the order of alpha. Actually ratio of Bohr scale এবং কম্পটন স্কেল, এটা বোর স্কেল, এটা কম্পটন স্কেল, ভাগ করলে 137 পাবে। ওকে, তো সেটাই হচ্ছে আবার ফাইনম্যান স্ট্রাকচার, এই ভুল বলছি, ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট 1/137। কিউইডির টিপিক্যাল এনার্জি স্কেল হচ্ছে এমসি স্কোয়ার, যেটা ইলেকট্রনের রেস্ট এনার্জি, আর এগুলো আরো ফার্দার ডিটেলস, এটা বাদ দিয়ে। তো কোয়ান্টাম মেকানিক্সকে আমি যদি ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে ইনক্লুড করে নিই, তাহলে যে ফিল্ডটা তৈরি হবে সেটাই কিউইডি, এবং কোয়ান্টাম ফিল্ড থিওরি স্টার্টস টু বি সিগনিফিক্যান্ট ফ্রম দ্য কম্পটন স্কেল। অর্থাৎ কম্পটন স্কেলে যখন আমি ঢুকে যাব, তখন আমাকে কোয়ান্টাম এফেক্টগুলো কনসিডার করতেই হবে। মানে ইলেকট্রোডাইনামিক্স অ্যাপ্লাই করেই আমি কোনোটা ফেনোমেনাকে এক্সপ্লেন করছি, কিন্তু সাইজ অফ দ্য পার্টিকেল ম্যাটার্স। তো সাইজটা কমতে কমতে যখন কম্পটন স্কেলে চলে আসবে, তখন কিউএফটি বিকাম সিগনিফিক্যান্ট, এবং at that point of time I need to consider the quantum effect. আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট লেন্থ স্কেল আমরা কি জানি, দা ব্রগলি ওয়েভলেংথ। Quantum effect আর the Broglie wavelength distinguishes or shows the limit between quantum region and classical, right? যখনই পার্টিকেলের সাইজ বা সিস্টেমের সাইজ যখন দা ব্রগলি ওয়েভলেংথের সঙ্গে কম্পেয়ারেবল হয়ে যাবে, তখন
আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি অ্যাপ্লাই করতেই হবে। এটা মেকানিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে, মানে হচ্ছে মোশন অফ আ পার্টিকেল। আগেরটা ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে বলছিলাম, যদিও একটা সার্টেন পয়েন্টে গিয়ে সবই এক, সবকিছুর মধ্যেই সবকিছু অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, এবার কোনো একটা পার্টিকেলের মোশন যখন স্টাডি করছি, মেকানিক্স যখন স্টাডি করছি, তখন দ্য ব্রগলি ওয়েভলেংথ লিমিটে এলে তখন আই নিড টু কনসিডার দ্য কোয়ান্টাম ফেনোমেনা। আচ্ছা, এবার তাহলে কি কি হলো? বোর স্কেল হলো, কম্পটন স্কেল হলো, দ্য ব্রগলি ওয়েভলেংথ হলো। নেক্সট হচ্ছে কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স, মানে হচ্ছে ওই, এটা তো পড়েছিস তোরা, কোয়ার্ক, গ্লুয়ন, কোয়ার্কের বিভিন্ন কালার টালার থাকে, তো ওই ব্যাপারটা রিলেটেড যে ফিল্ড, দ্যাট ইজ কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স। কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্সের লেন্থ স্কেল ইজ 10⁻⁻15 মিটার, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে স্ট্রং ফোর্সের রেঞ্জ, মনে পড়ছে? দ্য রেঞ্জ অফ strong force is of the order of 10⁻⁻15 মিটার, আর রেঞ্জ অফ উইক ফোর্স সেটা ছিল 10⁻⁻18 মিটার। তাহলে এগুলোও আরো দুটো রেলিভেন্ট লেন্থ স্কেল। 10⁻⁻15 মিটারে QCD, কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স বিকামস ডমিনেন্ট, আর 10⁻⁻18 মিটারে ইলেকট্রোউইক লেন্থ স্কেল, সো উইক ফোর্সেস start to dominate. Now the most significant length scale, which is Planck scale, Planck length or Planck scale, যেখানে ম্যাক্স প্ল্যাঙ্ককে প্ল্যাঙ্ক স্কেলের রেসপেক্টে দেখানো হয়েছে। একের পরে 0,0,0,0,0,0 প্রচুর শূন্য, 1 2 3 4 5 3 3 9, 9 18, 3 27, 4 36, ও বেসিক্যালি হচ্ছে 35, একের পরে 35টা শূন্য। এত টাইমস প্ল্যাঙ্ক লেন্থ হচ্ছে একটা মানুষের বডি। তো প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ প্ল্যাঙ্ক লেন্থ এবং হোয়াট ইজ ইটস সিগনিফিকেন্স? খুব, মানে প্ল্যাঙ্ক লেন্থ একটা অসাধারণ জিনিস, কিন্তু এটাকে যদি খুব একটা সাধারণ মানুষের জন্য যদি বলতে হয়, তাহলে প্ল্যাঙ্ক লেন্থ হচ্ছে স্মলেস্ট পসিবল লেন্থ স্কেল। প্ল্যাঙ্ক লেন্থের একটা ভ্যালু আছে, পরে আসছি ওটাতে, কিন্তু ওর থেকে কম লেন্থ আর হয় না। ওর থেকে কম লেন্থে আর কোনো ফিজিক্স কাজ করে না, দেয়ার ইজ নো ফিজিক্স। যদিও এটাকেও বলতেই পারে যে ওর থেকে কম লেন্থে হয়তো অন্য কোনো ফিজিক্স কাজ করে, মানে নেচারের অংশ তো ওইটা, প্ল্যাঙ্ক লেন্থের থেকে স্মলার যে লেন্থ সেটা নেচারের অংশ। বাট হাউএভার, যতটা নন ফিজিক্স আমাদের এখন আছে, যতটা ফিজিক্স আমরা জানি, সেই ফিজিক্স তার একটা লিমিট আছে নিচের দিকের, যেমন টেম্পারেচারের নিচের দিকের লিমিট আছে, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো। সেরকম লেন্থের বা নিচের দিকের লিমিট আছে, ওর থেকে কম লেন্থ আর হয় না। এবং the value of Planck length is of the order of this one, 10⁻⁻35 meter. Okay, life happens at 10⁻⁻5 meter, এই অর্ডারের লেন্থ স্কেল, মানে মাইক্রন অর্ডার। মাইক্রন 10⁻⁻6 মিটার, যাই হোক এর কাছাকাছি। আর লার্জেস্ট স্কেল ইজ হাবল স্কেল। অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেশনের জন্য এই স্কেলটা ডিফাইন করা হয়েছে, which is 10⁻25 meter. So we are in between 10⁻25 meter and 10⁻⁻35 meter, the smallest scale and the largest scale. যাই হোক, তো এই স্মলেস্ট স্কেলের কনসেপ্টটা কিভাবে আসে, মানে যতটুকু আমরা জানি তার বেসিসে আমরা কিভাবে ভাবতে পারি, এর মধ্যে আরো অনেক ইন্ট্রিকেট থিওরি আছে। কিছু কিছু জিনিস আছে যেটা আমরা এখন যতটা জানি তার বেসিসেই বলা যায়, যেমন actually Planck scale is all about the limit যেখানে আমাকে কোয়ান্টাম গ্র্যাভিটি কনসিডার করতে হবে।
একটা পার্টিকেল এবার কোয়ান্টাম রেজিমে আমরা সেটার পজিশন আর মোমেন্টাম দুটোকে ডেফিনেটলি আমরা এক্সপ্রেস করতে পারি না, রাইট? দেয়ার ইজ সার্টেন অ্যামাউন্ট অফ আনসার্টেনটি। নাও ধরো যাক দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন ওয়েভ, তাদের পজিশন আনসার্টেনটি আছে, এবং এদের মধ্যে যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স থাকার কথা সেটা তো যেমন যা থাকার কথা আছে, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো আছেই, সেটা আমরা এখন বলছি না। গ্র্যাভিটিটা যদি আমি কনসিডার করি তাহলে যা গ্র্যাভিটি থাকার কথা আছে, কিন্তু দ্য মিনিং অফ গ্র্যাভিটি অর গ্র্যাভিটি দ্য ওয়ার্ড বিকামস মিনিংলেস যখন এই ওয়েভ ফাংশন দুটো ওভারল্যাপ করবে। তখন কিন্তু আর গ্র্যাভিটিকে আমি ডিফাইন করতে পারবো না। মানে কিভাবে ডিফাইন করবো, এখন ধরো এক হয়ে গেছে, the wave functions have overlapped, so the meaning of gravity breaks down. এই যে লিমিটে গিয়ে ওরা ওভারল্যাপটা করলো সেইটা হচ্ছে প্ল্যাঙ্ক লেন্থ। এবং ফ্রম স্পেশাল রিলেটিভিটি আমরা জানি যে স্পিড অফ লাইট হচ্ছে ম্যাক্সিমাম স্পিড যে অফ ইনফরমেশন ট্রান্সফার। তো প্ল্যাঙ্ক লেন্থ divided by speed of light is Planck time. প্ল্যাঙ্ক টাইমের থেকে কম সময় কি হওয়া সম্ভব? ক্যান মানে এনি টাইম বা কোনো একটা সময় টি, একটা ডেল্টা টি, আমি যদি বলি এই সময়টা প্ল্যাঙ্ক টাইমের থেকে ছোট, তাহলে তার কি আদৌ কোনো মানে থাকবে? কেননা প্ল্যাঙ্ক টাইমের থেকে ছোট কোনো সময় মানে তো সেই সময় মানে থাকবে, মানে বলতে চাইছি যে সেই তার কোনো কি মানে সেই রিলেটেড কি কোনো ইনফরমেশন পাওয়া যাবে যদি আমি প্ল্যাঙ্ক টাইমের থেকেও ছোট টাইম স্কেল কনসিডার করি? উত্তর হচ্ছে যে পাওয়া যাবে না, জিনিসটা কোনো মানেই থাকবে না, কারণ প্ল্যাঙ্ক টাইমের থেকে ছোট টাইম স্কেল মানে লাইটের স্পিডের থেকেও বেশি স্পিডে কোনো একটা ইনফরমেশন ফ্লো করছে। মানে প্ল্যাঙ্ক লেন্থটা এতটাই ছোট, এবার প্ল্যাঙ্ক টাইমের থেকে ছোট সময়কে কনসিডার করতে হলে সেই সময় কোনো ইনফরমেশন কনসিডার করা মানেই হচ্ছে যে লাইটের থেকে বেশি স্পিডে কোনো একটা ইনফরমেশন মুভ করছে, হুইচ ইজ নট পসিবল। সুতরাং যেমন প্ল্যাঙ্ক লেন্থের থেকে ছোট লেন্থ স্কেল হয় না, তেমন প্ল্যাঙ্ক টাইমের থেকেও ছোট টাইম স্কেলে ইনফরমেশনের কোনো ভ্যালু থাকে না, এবং আমাদের হাতে কোনো ইনফরমেশন থাকেও না অ্যাকচুয়ালি। So Planck time and Planck length, they define the bottom of the bottom of our knowledge actually. মানে জ্ঞানের কি বলবো, জ্ঞানের কুয়ো নিচে নামতে নামতে একটা সময় নিচে গিয়ে আমরা ঠেকে গেলাম। আচ্ছা, প্ল্যাঙ্ক টাইম নিয়ে একটা খুব ভালো আর্টিকেল আছে, সেটা তোরা বললেই পাঠিয়ে দেবো, রেজোনেন্সে বেরিয়েছিল, এটা সেখান থেকেই আমি ইনক্লুড করেছি। তো আরেকটা concept regarding Planck length. In general relativity, space-time is modeled by a continuum. এটা আমরা জিটিআর না পড়ে থাকলেও এই ব্যাপারটা আমরা জানি যে স্পেস আর টাইমকে এখন আলাদা করা যায় না, এটা তো এসটিআর এই আমরা পড়েছি যে ইট ইজ 4 ডাইমেনশনাল স্পেস টাইম। জিটিআর এই ব্যাপারটাই আরেক স্টেপ এগিয়ে কি স্পেস টাইম পুরোটাই একটা জিনিস, ঠিক আছে, যেটার একটা ইলাস্টিক প্রপার্টি আছে, যেটার মধ্যে দিয়ে তরঙ্গ প্রবাহিত হয়, যেটাকে গ্র্যাভিটেশনাল ওয়েভ বলে। হ্যাঁ, আমরা শূন্যস্থানে মানে স্পেস ভ্যাকুয়াম মানে কিছু নেই তা নয়, এটা হতেই পারে না। স্পেস আর টাইম দুটো মিলিয়ে যেন একটা অবজেক্ট, যেটার একটা নিজস্ব অস্তিত্ব আছে এবং সত্তা আছে। তো সেই যে অবজেক্টটা, সেই যে বস্তুটা, স্পেস টাইম, ইট ইজ অ্যান অবজেক্ট, দিস ইজ কন্টিনিউয়াস। ওকে, অ্যাকর্ডিং টু জিটিআর স্পেস টাইম ইজ মানে ওটা একটা সামথিং, একটা অবজেক্ট বা একটা চাদর, যেটা কন্টিনিউয়াস একটা চাদর। এই যে আইডিয়াটা থিওরিটিক্যালি দেখা গেল যে এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন, কেননা আমি আরো ছোট মানে আরো জুম করে করে যদি স্পেস টাইমের চাদরটাকে দেখতে থাকি তাহলে একটা সময় একটা সার্টেন লেন্থ স্কেলে এসে সেই লেন্থ স্কেলের মধ্যে কি কি আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কোয়ান্টাম কনস্ট্যান্ট এবং লাইটের স্পিড অর্থাৎ রিলেটিভিটি,
So it is quantum, gravity and relativity তিনটেকেই যখন একসঙ্গে আমাকে ধরতে হবে বা ওরা তিনজনেই যখন ডমিনেটিং ফোর্স এবং তিনজনেই ইন্টারঅ্যাক্ট করছে স্ট্রংলি, কোন স্কেলে গিয়ে করছে সেটা? দ্যাট ইজ দ্য প্ল্যাঙ্ক স্কেল। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা এতটাই বড়, মানে এতটাই ছোট যে গ্র্যাভিটেশনাল ফোর্সকে নর্মালি তো পাত্তাই দেওয়া হয় না, মানে পাত্তা দেওয়া হয় কিন্তু ইন্টারাকশনের ক্ষেত্রে তো সেটার কোনো আর কি অ্যাজ ইফ কোনো গুরুত্বই নেই। কিন্তু একটু যদি ভাবি জিনিসটা, Gm1m2/r², সুতরাং আর যত ছোট হবে গ্র্যাভিটেশনাল ফোর্সের গুরুত্ব তত বাড়বে, ডিস্টেন্স যত কমবে তত গুরুত্ব বাড়বে, ডিস্টেন্স যত কমবে গুরুত্ব বাড়বে, ডিস্টেন্স কমতে 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 যখন প্ল্যাঙ্ক স্কেলে চলে গেল তখন দেখা গেল কি কোয়ান্টাম এফেক্ট যেমন ডমিনেটিং, গ্র্যাভিটেশনাল এফেক্ট ততটাই ডমিনেটিং, এবং রিলেটিভিস্টিক এফেক্ট তো একটা পুরো আলাদা একটা জিনিস। কোয়ান্টাম, গ্র্যাভিটি, রিলেটিভিটি তিনটে জিনিস দে ইন্টারাক্ট স্ট্রংলি at such a small length scale, which is given by square root of g h cut by c cube 10 to the power minus 33 centimeter or 10 to the power minus 35 meter. ওকে, তো সেইখানে গিয়ে স্পেস টাইম ইজ নো মোর আ কন্টিনিউয়াম। এবার ব্যাপারটা অনেকটা এরকম যে আমি একটা কাগজ, একটা শিট, সেটাকে তো আমরা কন্টিনিউয়াসই ভাবি, কিন্তু যদি মাইক্রোস্কোপ নিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে কি ওটা কন্টিনিউয়াস নয়, ওটা আসলে অ্যাটম, অনেকগুলো অ্যাটম বসিয়ে তৈরি এবং অ্যাটমগুলোর মাঝখানে ফাঁকা আছে। তো ওই যে ব্যাপারটা স্মল স্কেলে কি জিনিসটা একটা অ্যাটম অ্যাটম হয়ে গেল, এই জিনিসটাই স্পেস টাইমের ক্ষেত্রেও তাই। স্পেস টাইম একটা চাদর, কিন্তু অ্যাট স্মল স্কেল ইট বিকামস বাবলস, ফোম বলে এটাকে, কোয়ান্টাম ফোম, ফেনার মতো, ফেনা ফেনা স্পেস টাইম। মানে আই এম রিয়েলি সরি যে ব্যাপারগুলো একদমই আজগুবি এবং প্রচন্ড পরিমাণে গাঁজাখুরি গল্পের মতো। তো এবং অবশ্যই যতদিন না নিজের চোখে দেখতে পাচ্ছি ততদিন তো গাঁজাখুরি বলেই মনে হবে, মানে ওটা তো কি আর করা যাবে, কিছু করার নেই। কিন্তু এগুলো সবই থিওরিটিক্যাল প্রেডিকশনস, ওকে। তো থিওরিটিক্যাল প্রেডিকশন গুলো এরকম, at this length scale quantum gravity becomes important. The fourth dimensional, এই যে কোয়ান্টাম গ্র্যাভিটি, এটাই আইনস্টাইনের স্বপ্ন ছিল, টু কাপল গ্র্যাভিটেশন ইনটু দ্য কোয়ান্টাম থিওরি and relativistic theory. The fourth-dimensional space-time structure possibly breaks down at this length scale. Space-time becomes a foam or ধুলো ধুলো, এক বালতি ধুলো, a bucket of dust. এটা কার থিওরি? হুইলার। তিন ধরনের থিওরি আছে, ওকে। আমার কাছে যে আর্টিকেলটা আছে সেটা অ্যাস্টেকারের। সো হুইলার, হকিং, অ্যাস্টেকার, অ্যাস্টেকার অ্যান্ড স্মোলিং। হুইলারের থিওরি কি? স্পেস টাইম হয়ে গেল ফেনা। হকিং এর থিওরি কি? স্পেস টাইম হয়ে গেল বাবলিং সেট অফ ভার্চুয়াল ব্ল্যাক হোলস। এমনি ব্ল্যাক হোল, তার আবার ভার্চুয়াল। আচ্ছা, অ্যাস্টেকার এবং স্মোলিনের বক্তব্য অনুযায়ী এটা হয়ে গেল কি অনেকগুলো গিট পাকানো একটা জিনিস। মোট কথা যাই হোক না কেন, সকলে মোটামুটি একটা ব্যাপারে একমত, সেটা হচ্ছে ইট ইজ নো মোর আ কন্টিনিউয়াম। এবার দেখতে পেলে তো ভালো হতো, দেখতে জীবনেও পাবো না, because the scale is truly minute. It is some 20 orders of magnitude smaller than the radius of photon. প্রোটনের থেকে প্রোটনের 10 to the power 20 ভাগের 1 ভাগ প্রোটনকে যদি ফুলিয়ে ফাঁপিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জর সমান করতে পারি, এটা লেংথ স্কেল, নিচে দেখ 30 কিলোমিটার, এখান থেকে এতটা। ফোটনকে ফুলিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জের সমান করলে প্ল্যাঙ্ক লেংথটা, বারবার ফোটন বলছি, সরি, প্রোটনকে ফুলিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জের সমান করতে পারলে প্ল্যাঙ্ক লেংথটা প্রোটন হয়ে যাবে। এই হচ্ছে প্ল্যাঙ্ক লেংথের সাইজ। তো কোনোদিন প্রুভ করা যাবে কিনা অ্যাটলিস্ট মানে জানি না, আই হ্যাভ নো আইডিয়া। সো কোয়ান্টাম ফোম, দ্য ফ্যাব্রিক ইন আইনস্টাইন স্পেস টাইম থিওরি, Planck length, any length shorter
makes no physical sense as of now, এখনো পর্যন্ত। এবং one dimensional strings in the string theory exist at this level. string theory সঙ্গে আবার প্ল্যাঙ্ক লেংথের একটা বেশ ক্লোজ রিলেশনশিপ আছে। যারা কোয়ান্টাম ফোম থিওরির প্রবক্তা তারা বলছেন যে এই রকম লেংথ স্কেলে, মানে যেটা ক্লাসিক্যাল জিওমেট্রিতে আমরা যেটা এরকম বলি, সেটা প্ল্যাঙ্ক স্কেলে গেলে দেখা যাবে যে ব্যাপারটা আসলে এইরকম, স্পেস টাইম লুকস লাইক দিস। স্ট্রিং থিওরির ক্ষেত্রে দেখা যাবে ব্যাপারটা এরকম, তার লেংথ স্কেলটা যদিও অ্যাটলিস্ট ইট ইজ গ্রেটার দ্যান জিএস, দ্য প্ল্যাঙ্ক লেংথ। এবং ক্লাসিক্যাল জিওমেট্রি হলে এই ব্যাপারটা ইগনোরড এবং জাস্ট পাতি এরকম। ওকে, সো প্ল্যাঙ্ক লেংথ টু ন্যানোমিটার কনভার্সন টেবিল, ন্যানোমিটারই কত ছোট, আবার 1 প্ল্যাঙ্ক লেংথ হচ্ছে 10⁻26 ন্যানোমিটার, হোয়াটএভার। আচ্ছা, এইবার ন্যানোমেটেরিয়ালস দে আর ক্লাসিফাইড, ইউজুয়ালি দে আর ক্লাসিফাইড বেসড অন দেয়ার ডিমেনশনালিটি। ডাইমেনশন তো আগের ক্লাসেই বলেছিলাম যে ডাইমেনশনের উপরেই পুরো ফিজিক্স, সুতরাং ডাইমেনশনটাই ম্যাটার করবে, তাই ডাইমেনশন অনুযায়ী ন্যানোমেটেরিয়ালসকে ক্লাসিফাই করা ভালো। সো 0D, 1D, 2D, 3D, 0D কোনো ডাইমেনশনই নেই। এগুলো সবগুলোই কিন্তু পরে যখন ডেন্সিটি অফ স্টেটস পড়াবো তখন আরো ক্লিয়ার কনসেপ্ট হবে। 0 মানে তো আর পয়েন্ট নয়, মানে আইডিয়াল পয়েন্ট বলে তো কিছু না, মানে একটা সার্টেন সাইজ, হয়তো মেবি লেস দ্যান 5 ন্যানোমিটার হলে সেটাকে হয়তো 0 ডাইমেনশন বলবে এরকম। তবে কারোর ডাইমেনশনই 100 ন্যানোমিটারের বেশি হবে না, নট মোর দ্যান 100 ন্যানোমিটার। ঠিক আছে, ওয়েল, আবার 3 ডাইমেনশনাল ন্যানোমেটেরিয়ালও হয় কিন্তু। 3 ডাইমেনশনাল মানে 3D অবজেক্ট মানেই বড় অবজেক্ট, এটা কিন্তু নয়, মানে আমি জানি না এরকম কেউ ভাবিস কিনা। 0D মানে সব দিকেই ডাইমেনশনটা খুব ছোট, 1D মানে একদিকে ডাইমেনশন বড় কিন্তু অন্যান্য মানে অন্যান্য দিকে ছোট, অর্থাৎ টিউব, ওয়্যার এইসব। 2 ডাইমেনশন মানে থিন ফিল্ম, অর্থাৎ হাইটটা ভীষণ ছোট ন্যানো লেভেলের, কিন্তু বাকিগুলো সেটা নয়। 3 ডাইমেনশন মানে কি, অনেকগুলো ন্যানোমেটেরিয়ালকে একসঙ্গে ক্লাব করে একটা বস্তু, দ্যাট ইজ 3 ডাইমেনশনাল ন্যানোমেটেরিয়ালস। 0 ডাইমেনশনাল ন্যানোমেটেরিয়ালস এর উদাহরণ কোয়ান্টাম ডটস, এটা কোর শেল স্ট্রাকচার। এটা যেটা আছে না, কোরে একরকম মেটেরিয়াল, বাইরে একরকম মেটেরিয়াল, এটাকে বলে কোর শেল স্ট্রাকচার। ফুলারিনস, এটা আর্টিফিশিয়ালি তৈরি গোল্ড ন্যানো পার্টিকেল। 1 ডাইমেনশনাল ন্যানোমেটেরিয়ালস এর উদাহরণ মেটাল ন্যানোরডস, ক্রিস্টালস, কার্বন ন্যানোটিউবস প্রচন্ড ইম্পর্টেন্ট। যেমন 2 ডাইমেনশনের ক্ষেত্রে প্রচন্ড ইম্পর্টেন্ট হলো গ্রাফিন। আচ্ছা, এছাড়া এপাশে 1 ডাইমেনশনের গোল্ড ন্যানোওয়্যার, পলিমারিক ন্যানোফাইবার, সেলফ অ্যাসেম্বলড স্ট্রাকচারস। 2 ডাইমেনশনের ক্ষেত্রে লেয়ার্ড ন্যানোমেটেরিয়ালস আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। অনেকগুলো এরকম 2 ডাইমেনশনাল লেয়ার থাকবে যেগুলোকে পরপর পরপর বসিয়ে আমরা আবার অন্যরকম ন্যানোমেটেরিয়ালস তৈরি করব। ঠিক আছে, এইরকমই একটা মাল্টি লেয়ারে জায়ান্ট ম্যাগনেটো রেজিস্ট্যান্স এফেক্ট দেখতে পাওয়া যায়। এছাড়া কার্বন কোটেড ন্যানো প্লেটস, এগুলো সবগুলোই প্রচন্ড পরিমাণে ফাংশনালি স্পেশালাইজড এবং এদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে। সমস্ত ফিল্ডে এদের অ্যাপ্লিকেশন আছে, সাজসজ্জা সাজগোজ থেকে শুরু করে ওষুধ বিশুধ, এভরিওয়্যার, ইন্ডাস্ট্রি, আর্কিটেকচার, ঘরবাড়ি তৈরি, সমস্ত জায়গায়। আর 3 ডাইমেনশন বাল্ক ন্যানোমেটেরিয়ালস, তার কয়েকটা উদাহরণ দিয়েছে, এটারও প্রচুর আছে, পলিক্রিস্টালাইন, লাইপোজোম, ডেনড্রাইমার। এগেন, আচ্ছা, এবার যেটা আগের এটাতে পড়লাম তারই সাইজের একটা আইডিয়া। পলিমার, লাইপোজোম, এগুলো 3 ডাইমেনশনাল ন্যানোমেটেরিয়ালের ক্ষেত্রে বলা হচ্ছিল। এদের সাইজ কিরকম না 10⁶ to 10⁸ ন্যানোমিটার। So they are of this order of the size of tennis ball. কিন্তু টেনিস বল কিন্তু ন্যানোমেটেরিয়াল নয়, এটা ন্যানোমেটেরিয়াল, কারণ অনেকগুলো ছোট ছোট ন্যানোমেটেরিয়ালস, ন্যানোডটস বা এসব দিয়ে একটা ক্লাস্টার ফর্ম করেছি। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন একই সাইজ কিন্তু এটা একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট ক্লাসিক্যাল মেটেরিয়াল, আর এটা কি
3D ন্যানোমেটেরিয়াল। তারপর আরেকটু ছোট সাইজে এলাম, মেটাল অক্সাইড, গোল্ড, কোয়ান্টাম ডট, ডেনড্রাইমার, ফুলারিন্স। আর এখানে কিছু বায়োমলিকিউলস যেগুলো ন্যানোস্কেল, ব্যাকটেরিয়া, ক্যান্সার সেল, এটসেট্রা। আচ্ছা, এইবার ন্যানো টেকনোলজির টেকনিক। কিছু টেকনিক এর আগের দিন বলেছিলাম, মানে ডিটেলস না, জাস্ট নামটা, ডিটেলসটা পরে পড়বো। স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি অ্যান্ড অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি, যেটা দিয়ে আমরা মানে অবজার্ভ করি, ক্যারেক্টারাইজ করি। হ্যাঁ, মেনলি অবজার্ভ, তারপর বেসড অন দ্য অবজারভেশন, মানে চোখে দেখা, ভিজুয়ালাইজেশন। আচ্ছা, এখন যে টুলগুলো বলবো সেগুলো কিন্তু একেবারেই ভিজুয়ালাইজেশন নয়, বাট উই ক্যান স্টাডি দ্য প্রপার্টি, এবং ইট ইজ বেসড অন ইনইলাস্টিক স্ক্যাটারিং। অ্যাকচুয়ালি ইলাস্টিক স্ক্যাটারিং থেকে কিন্তু কোনো মেটেরিয়ালের প্রপার্টি সম্পর্কেই সঠিক ধারণা করা যায় না, কারণ ইনইলাস্টিক স্ক্যাটারিং এ এনার্জি লস হয়। কেন এনার্জি লস হবে? মেটেরিয়ালের ভেতরে ঢোকে রেডিয়েশনটা, কিছু একটা ইন্টারাক্ট করে অ্যাটমগুলোর সঙ্গে, মলিকিউলগুলোর সঙ্গে, মলিকিউলগুলো নিজেদের মধ্যে যে বন্ড আছে সেটার সঙ্গে রেডিয়েশনটা ইন্টারাক্ট করে, কিছু একটা সর্ট অফ এনার্জি এক্সচেঞ্জ হয়, এনার্জি লস হয়। তার ফলেই যে রেডিয়েশনটা এলো আর যে রেডিয়েশনটা স্ক্যাটার্ড হলো, ওদের ওয়েভলেংথটা আলাদা হয়। ইনইলাস্টিক স্ক্যাটারিং এইটা কতটা আলাদা আলাদা হচ্ছে সেইটার উপর বেস করে আমরা মেটেরিয়ালের ভেতরে কি কেমন বন্ড আছে, তার কি প্রপার্টি, সেখান থেকে তার ফিজিক্যাল প্রপার্টি, এগুলো স্টাডি করতে পারি। সো বেশিরভাগ ক্যারেক্টারাইজেশন টেকনিক্স যেগুলো ভিজুয়ালাইজেশন, সেটার মেকানিজম তো আলাদা। আদারওয়াইজ বলছি, মানে কিছু রেডিয়েশন পাঠিয়ে সেটা দেখা, সেটা কিন্তু মোস্ট অফ দেম আর ইনইলাস্টিক স্ক্যাটারিং। এখানে দু ধরনের ইনইলাস্টিক স্ক্যাটারিং আমরা স্টাডি করব, কারণ এই দুটো বেশি এক্সটেন্সিভলি ইউজড হয়। একটা হলো মাইক্রো রামান, বা বেসিক্যালি রামান স্পেকট্রোস্কোপি, মাইক্রোস্কোপিক মেটেরিয়ালের জন্য মাইক্রো রামান স্পেকট্রোস্কোপি। আরেকটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি অর FTIR। তো হোয়াট ইজ মাইক্রো রামান স্পেকট্রোস্কোপি? সংক্ষেপে বলতে গেলে এইটা ইনসিডেন্ট লাইট, স্ক্যাটার্ড লাইট। দু ধরনের স্ক্যাটারিংই হবে, র্যালে স্ক্যাটারিংও হবে, র্যালে বানান ভুল আছে, র্যালে স্ক্যাটারিংও হবে, ইনইলাস্টিক স্ক্যাটারিংও হবে, রামান স্ক্যাটারিং। ওকে, র্যালে স্ক্যাটারিং কিন্তু ইলাস্টিক স্ক্যাটারিং নিশ্চয়ই মনে আছে, এবং র্যালে স্ক্যাটারিং এর ইন্টেন্সিটি তো প্রপোর্শনাল টু 1/λ⁴ আই থিঙ্ক, যেটার জন্য সূর্যাস্তের সময় লাল দেখায় সূর্যকে। ইট ইজ বিকজ অফ র্যালে স্ক্যাটারিং। তো র্যালে স্ক্যাটারিং এ ওয়েভলেংথ কিন্তু চেঞ্জ হয় না, ইট ইজ ইলাস্টিক। আর রামান স্ক্যাটারিং হচ্ছে ইনইলাস্টিক স্ক্যাটারিং। রামান স্ক্যাটারিং পড়েছিস তো, এটা থিওরি। রামান স্ক্যাটারিং এর বেসিকটা কি? ওই যে মলিকিউলার যে বন্ড আছে, ভাইব্রেশনাল যে ডিগ্রি অফ ফ্রিডম, মানে মলিকিউলগুলোতে বিভিন্ন ধরনের মোশন আছে, রোটেশনাল আছে, ট্রানজিশনাল তো জেনারেলি থাকে না, যদি একটা জায়গায় ফিক্স থাকে তাহলে। রোটেশনাল আছে, ভাইব্রেশনাল আছে। তো ওদের রোটেশনাল মোশন হয়, ভাইব্রেশনাল মোশন হয়, তাই রোটেশনাল এনার্জি লেভেলস আছে, ভাইব্রেশনাল মোশনের জন্য ভাইব্রেশনাল এনার্জি লেভেলস আছে। তো রামান স্ক্যাটারিং এ কি হয়, ওই মলিকিউলগুলোর ভাইব্রেশনাল এনার্জি লেভেলের মধ্যে মলিকিউলগুলোর ট্রানজিশন হয়, এর ফলে ইনসিডেন্ট ওয়েভের এনার্জি চেঞ্জ হয়। সো দ্য ওয়েভলেংথ চেঞ্জেস, ইট ইজ ইনইলাস্টিক স্ক্যাটারিং। ওকে, তো এক্সপেরিমেন্টাল সেটআপটা কিরকম? এই হচ্ছে লাইট সোর্স, লেজার কোহেরেন্ট সোর্স ইউজ করব আমরা। আচ্ছা, সেই কোহেরেন্ট সোর্স লেজার এলো, এসে বিভিন্ন রকম ফিল্টারের মধ্যে দিয়ে পাস করছে, তারপর মিররের মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হলো, হলোগ্রাফিক ফিল্টার, এগুলো সবকিছুই হচ্ছে যাতে আমরা ভালো করে স্ক্যাটার্ড লাইটটাকে ভালো করে অ্যানালাইজ করতে পারি। তাই
সো স্পেশিয়াল ফিল্টার, দেন হলোগ্রাফিক ফিল্টার। এবার স্যাম্পল থেকে লাইট এসে, মানে এটা একটা লেজার লাইট, লেজার বিম, আরেকটা লাইট আসছে স্যাম্পল থেকে। ওকে, তো এদিকে মাইক্রোস্কোপটা রেখে আমি স্যাম্পলটাকে ফোকাস করব। তাহলে মাইক্রোস্কোপ দিয়ে স্যাম্পল দেখছি, অর্থাৎ স্যাম্পল থেকে লাইটটা আমি রিসিভ করছি। এই লাইটটাকে লেজারের থেকে আসা লাইটের সাথে কম্বাইন করে দেব। তারপর সেটাকে একটা ডিফ্র্যাকশন গ্রেটিং এর মধ্যে দিয়ে পাস করাবো, করে সিসিটি ক্যামেরায় পুরো জিনিসটাকে অবজার্ভ করবো। তাহলে সিসিটি ক্যামেরা কি পাচ্ছে? দ্য লাইট ফ্রম দ্য স্যাম্পল, দ্য লাইট ফ্রম দ্য লেজার, মাঝখানে কিছু হলোগ্রাফিক ফেনোমেনা আছে, তারপরে লাইটটা কম্বাইন্ড হবে ডিফ্র্যাকশন গ্রেটিং এর মাধ্যমে, একটা প্যাটার্ন ক্রিয়েট হবে, সেই প্যাটার্নকে অ্যানালিসিস করে স্যাম্পল সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা হবে। FTIR এ এখানে তো লেজার বিম, FTIR এ উই ইউজ ইনফ্রারেড, যার জন্য এটাকে FTIR বলা হয়। সো উই ইউজ ইনফ্রারেড বিম। কিন্তু তারপরে একটা খুব ক্লেভার একটা ব্যাপার আছে, ফুরিয়ার ট্রান্সফর্ম দেখা হয় অফ দ্য ফাইনাল বিম। তো ব্যাপারটা কিরকম? প্রথমে মূল ব্যাপারটা বলি। একটা ইনফ্রারেড লাইট সোর্স নেওয়া হচ্ছে। FTIR এর বেসিক প্রিন্সিপালটা হচ্ছে অ্যান ইন্টারফেরোগ্রাম। ইন্টারফেরোগ্রামের কাজটা কি? ইন্টারফেরোগ্রামের কাজ হলো ইন্টারফিয়ারেন্স ঘটানো এবং তার মাধ্যমে কিছু ইনফরমেশন গ্যাদার করা। এখানে কিরকম ইন্টারফিয়ারেন্স হচ্ছে? অনেকটা মাইকেলসন ইন্টারফেরোমিটারের মতো। ইনফ্রারেড লাইট সোর্স আসছে, এখানে একটা বিম স্প্লিটার আছে। লাইট সোর্স এলো, এসে বিম স্প্লিট হলো, অর্থাৎ একটা পোর্শন রিফ্লেক্ট হলো আর একটা পোর্শন ট্রান্সমিটেড হলো। যে ট্রান্সমিটেড হলো সে এখান থেকে ধাক্কা খেয়ে এখানে গেল, যেমন মাইকেলসনেও হয়। যে রিফ্লেক্টেড হলো সেও ধাক্কা খেয়ে আবার এখানে এলো, দুজনে মিলে মার্চ করে আবার অরিজিনাল লাল রেটা তৈরি করছে, অরিজিনাল রে। এখন তাহলে এখানে বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? ইন্টারফিয়ারেন্স বিটুইন টু বিমস। এবং এখানে এই মিররটাকে সরানো যায়। তাহলে এই মিররটা যদি সরাই, তাহলে এখানে দুটো যে বিম সুপারপোজিশন হচ্ছে যাদের, তাদের যে পাথ ডিফারেন্স, it will change depending on the position of the sliding mirror. তো এই যে বিমটা তৈরি হলো, ইন্টারফেয়ার করলো এরা, এই টোটাল বিমটা এবার স্যাম্পলের মধ্যে পাঠিয়ে ডিটেক্টরে পাঠানো হবে। আফটার দ্যাট ফুরিয়ার ট্রান্সফর্ম করা হবে। So the concept is monochromatic light মানে কি? একটা সোর্স যদি মনোক্রোমাটিক হয়, তার মানে সেখান থেকে অনেকগুলো সেম ফ্রিকোয়েন্সির লাইট এসে বেরোচ্ছে। বক্তব্য হচ্ছে যে এই যে বিভিন্ন কম্পোনেন্ট যাদের ফ্রিকোয়েন্সিটা সেম, তো এরা যদি সবাই একই ফেজে ওভারল্যাপ করে, তাহলে তো ইন্টেন্সিটি ভেরি হাই। এটা ভালো করে বোঝ। এরা সবাই যদি একই ফেজে ওভারল্যাপ করে, তাহলে অবভিয়াসলি ইন্টেন্সিটি উইল বি ভেরি হাই। কিন্তু যদি এদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে, তাহলে তো ইন্টেন্সিটিটা ফল করবে। মানে মাইকেলসন ইন্টারফেরোমিটারে এক্স্যাক্টলি যেটা হয়েছিল, যে এই যে দুটো রে আছে, মনোক্রোমাটিক সোর্স তো আমরা ওখানে ইউজ করছিলাম, তো দুটো রে আছে, দুটো রে এবার পাথ ডিফারেন্স একটা ব্যাপার ছিল। এবারে একটু মনে করে দেখ যে যখন ওদের মধ্যে পাথ ডিফারেন্স ছিল, তখন আমরা এরকম একটা ফ্রি মানে ব্যান্ড স্ট্রাকচার পেতাম, ডিপেন্ডিং অন দেয়ার পাথ ডিফারেন্স, সার্কুলার ব্যান্ড স্ট্রাকচার পেতাম।
তো ব্যান্ড স্ট্রাকচার মানে কি? ইন্টেন্সিটির পার্থক্য। সুতরাং মনোক্রোমাটিক সোর্স যখন সমস্ত কম্পোনেন্ট গুলো একই ফেজে সুপারপজিশন হচ্ছে তখন ইন্টেন্সিটি সবচেয়ে বেশি হবে। কিন্তু যদি ফেজ ডিফারেন্স বাড়তে থাকে তাহলে ইন্টেন্সিটি কমতে থাকবে, যেদিকেই বাড়ুক, সেটা ডান দিকে বাড়ুক বা বাদিকে বাড়ুক। তাহলে আমি যে এখানে মিররটাকে শিফট করাচ্ছি, তাহলে ইন্টেন্সিটি ভার্সাস টাইম, মিররটাকে ধরা যাক টাইমের সাপেক্ষে শিফট করাচ্ছি, এবং আমি যদি ইন্টেন্সিটি ভার্সাস টাইম এটা যদি প্লট করি, তাহলে ব্যাপারটা কি হবে? যখন সুপারপজিশন হবে তখন ইন্টেন্সিটি ম্যাক্সিমাম। এবার যদি মিরর সরাতে থাকি তাহলে ইন্টেন্সিটি কমতে থাকবে, কমতে কমতে একটা সময় জিরো হবে, আবার একটা সময় বাড়বে, এরকম এরকম হবে। তো তার মানে মনোক্রোমাটিক সোর্সের ক্ষেত্রে উই উইল গেট আ সাইনোসয়েডাল ওয়েভ। বাইক্রোমাটিক সোর্স, মনোক্রোমাটিক সোর্সের ক্ষেত্রে ইন্টারফেরোগ্রাম থেকে আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভ পাবো। বাইক্রোমাটিক সোর্সের ক্ষেত্রে আমরা তো এত সুন্দর জিনিস পাবো না, আমরা এরকম একটা কমপ্লিকেটেড জিনিস পাবো যেটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা আবার এই জিনিসটা ফেরত পাবো, কারণ ফুরিয়ার ট্রান্সফর্ম শোজ ইউ দ্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস। সুতরাং দ্য আউটপুট অফ দ্য ইন্টারফেরোগ্রাম তার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয় তাহলে আমরা মনোক্রোমাটিকের ক্ষেত্রে এইটা পাবো, বাইক্রোমাটিকের ক্ষেত্রে এইটা পাবো, এবং কন্টিনিউয়াস অর্থাৎ সমস্ত ফ্রিকোয়েন্সি আছে সেরকম লাইটের ক্ষেত্রে আমরা এইটা পাবো। তাহলে ইন্টারফেরোগ্রামের যে আউটপুট সেটা ওই অরিজিনাল যে ইনফ্রারেড লাইট সোর্স তার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কি কি আছে তার উপর ডিপেন্ড করবে। তো এই যে ইন্টারফেরোগ্রামের এই যে আউটপুট গুলো, ঠিক আছে, সেইটাকে স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করিয়ে তারপর ওয়েভলেংথ চেঞ্জ বা এগুলোকে অ্যানালিসিস করা, বেসিক্যালি কিছু না কিছু ধরনের স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এইবার কাকে দিয়ে, মানে যাকে দিয়ে স্ক্যাটারটা করছি সেটাই তো আমার প্রোব, মানে যা পাঠাচ্ছি, যেমন এটা যা পাঠালাম এটাই আমার প্রোব। প্রোব মানে যা দিয়ে হাতড়ে হাতড়ে জিনিসটাকে স্টাডি করা হয়। এসটিএম এর ক্ষেত্রে যেমন একটা নিডল ছিল, ওই নিডলটাই আমার প্রোব, ওটা দিয়েই হাতড়ে হাতড়ে দেখতাম। এখানে ইনসিডেন্ট লাইটটাই আমার প্রোব, তো ওইটাকেই স্ক্যাটার করাবো এবার, যাতে আরো ভালো ইনফরমেশন পেতে পারি, আরো ডিটেল ইনফরমেশন পেতে পারি। তাই এই লাইটটাকেই বিভিন্নভাবে নানান রকম করছি আর কি, লাইটটাকে নিয়েই নানান রকম করছি। যেমন এখানে লেজার লাইটের হলোগ্রাফিক ফিল্টারের মধ্যে দিয়ে পাস করিয়ে স্যাম্পল থেকে আসা লাইটের সঙ্গে কম্বাইন করে ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখছিলাম। এখানে আবার আরেক স্টেপ এগিয়ে ফুরিয়ার মানে ইন্টারফেরোগ্রাম মডেল, অর্থাৎ ইন্টারফেয়ারেন্স করিয়ে তার ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা ব্যাপারটাকে স্টাডি করছি। ঠিক আছে? So this is what happens in FTIR. Both are equivalent in the sense that vibration of molecular bond is used for identification of species. এবং in FTIR, the resonant frequency of bond vibration after exposure to IR radiation serves as the identifier. তো মূল কথাটা ওটাই যে বন্ড ভাইব্রেশন, তার এনার্জি লেভেল, তাদের সঙ্গে ব্যাপারটা ইন্টারাকশন হচ্ছে। আচ্ছা, এগুলো হলো এক্সপেরিমেন্টাল টুল। এবার ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল টুল হচ্ছে ডিএফটি বা ডেনসিটি ফাংশনাল থিওরি। ডেনসিটি ফাংশনাল থিওরি দিয়ে আমরা, মানে এরকম অনেক উদাহরণ আছে যেখানে, যেমন মনে কর সাপোজ দেখ ন্যানোমেটেরিয়াল গুলো তো মোস্টলি আর্টিফিশিয়ালি তৈরি, এটা তো এই আইডিয়াটা নিশ্চয়ই এতক্ষণে তোদের হয়েছে যে ন্যানোমেটেরিয়াল নেচারে সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যখন তখন, এরকম না, কিন্তু বেশিরভাগ ন্যানোমেটেরিয়াল কিন্তু আর্টিফিশিয়ালি আমরা তৈরি করছি। প্রশ্ন হচ্ছে যে আমি কি, মানে দুটো অ্যাপ্রোচ হতে পারে। একটা হতে পারে যে আমি র্যান্ডম নিজের মনের মতন, আচ্ছা এটার উপরে ওটা বসালাম, ওটার উপরে সেটা বসালাম, এরকম ভাবে আমি ন্যানোমেটেরিয়াল তৈরি করতে পারি, করে তার প্রপার্টি স্টাডি করে এইবার আমার কিছু ন্যানোমেটেরিয়ালের প্রপার্টি আমার ইউজফুল হতে পারে, বাকি ন্যানোমেটেরিয়ালের প্রপার্টি আমার কাছে ইউজলেস হতে পারে, আমার সেই পরিশ্রমটা জলে গেল। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে আমি আগেই থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে দেখে নিলাম যে আমি যদি এই অ্যাটমের উপর ওই অ্যাটম বসিয়ে এইরকম একটা অবজেক্ট তৈরি করি তাহলে তার প্রপার্টিটা এই রকম হবে, এবার সেই অনুযায়ী মেটেরিয়ালটা তৈরি করা, যেটাকে বলা যেতে পারে মেটেরিয়াল ডিজাইনিং। This purpose is achieved using
ডেন্সিটি ফাংশনাল থিওরি। এমন অনেক উদাহরণ আছে যেখানে ডিএফটি করে কার্বন ন্যানোশিট বা গ্রাফিন এসবের উপর তো প্রচুর আমাদেরই কোলাবোরেটর যে গ্রুপ আছে তারা করতো। তো অনেক তারা প্রেডিক্ট করেছে যে এই ধরনের ন্যানোশিট তৈরি করতে পারলে এইরকম ইন্টারেস্টিং প্রপার্টি পাওয়া যাবে যেটা খুবই এক্সকুইজিট প্রপার্টি। তো এরকম হয় ব্যাপারটা। তো এই ক্যালকুলেশনটা দিস ইজ ডেন্সিটি ফাংশনাল থিওরি। একটা মডেল করা হয়, অ্যাটমিক মডেল, তার পোটেনশিয়ালটা এমন হবে, সেই পোটেনশিয়ালের উপর বেস করে ক্যালকুলেশন করে সুপার কম্পিউটার দরকার হয়, সাধারণ কম্পিউটারে হয় না, ক্লাস্টার কিনতে হয়। তারপর তার সম্ভাব্য এনার্জি প্রোফাইল বা ব্যান্ড প্রোফাইল এরকম হতে পারে, তার থেকে প্রপার্টি ক্যালকুলেশন করলো করে। সো দিস ইজ দ্য থিওরিটিক্যাল টুল ফর ন্যানোমেটেরিয়ালস। ডিএফটি ছাড়াও আছে মন্টি কার্লো সিমুলেশন আছে, আরো আছে, ডিএফটি ইজ ভেরি ওয়াইডলি ইউজড। সো আচ্ছা, এটা তো বলছিলাম আগে যে ন্যানোমেটেরিয়ালস the dimensions don't go beyond 100 nanometer. Now the zero dimensional materials, quantum dots, nanoparticles array, core shell structure, hollow cubes and nanospheres, they can be amorphous or crystalline, polycrystalline হতে পারে, সিঙ্গেল কেমিক্যাল এলিমেন্টও হতে পারে, মাল্টি কেমিক্যালও হতে পারে, অনেক রকম শেপ এবং ফর্ম থাকে। দে এক্সিস্ট ইন্ডিভিজুয়ালি বা কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে তাদেরকে ইনকর্পোরেটেড অবস্থাতেও তারা থাকতে পারে। যেমন একটা সিলিকন সাবস্ট্রেট, তার উপরে একটা সিলিকন ন্যানোডট বা কোয়ান্টাম ডট। ইট ক্যান বি মেটালিক, ইট ক্যান বি সেরামিক, ইট ক্যান বি পলিমারিক, সব কিছু হতে পারে। 1D nanomaterials, nanowire, nanobelt, nanoribbon, nanotube. Again, amorphous or crystalline or polycrystalline, chemically pure or impure. আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট, they can be standalone or embedded. স্ট্যান্ডালোন, এরকম সারফেস, তার উপর এরকম খাড়া খাড়া ন্যানোওয়্যার দাঁড়িয়ে আছে, হতেই পারে। they can be metallic, ceramic, polymeric. 2-dimensional nanomaterial, গ্রাফিন, BNNS হচ্ছে বোরন, নাইট্রাইট, ন্যানোশিট। টিএমডিসি হচ্ছে ট্রানজিশন মেটাল, ডাইচালকোজেনাইট। ওকে, তো এদের ক্ষেত্রেও দেখা যাক স্পেশালিটি কি। আমার ফার্স্ট ক্রিস্টালাইন, কেমিক্যাল কম্পোজিশন সবকিছু হতে পারে, সিঙ্গেল লেয়ার হিসেবে হতে পারে, মাল্টি লেয়ার হিসেবে হতে পারে, যেটা বলছিলাম যেমন জায়ান্ট ম্যাগনেটিক রেজোনেন্স, এটা এই ধরনের মাল্টি লেয়ারেই দেখা যায়। They can be deposited on a substrate, অবশ্যই integrated in a surrounding matrix material, metallic, ceramic, polymeric. 3D nanomaterials, nanoballs, nanocoils, nanocones. এটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং, সাইজে বড় অথচ প্রপার্টির দিক থেকে এক্সকুইজিট। আমাদের জন্য ভালো, ডেইলি লাইফে হ্যান্ডেল করা যাবে, হয়তো এমন সাইজও করা যেতে পারে। এখনো হয়নি, নট দ্যাট আই নো মাচ অফ, কিন্তু ইটস পসিবল, কারণ সাইজটা আমি বাড়াতে পারছি, কিন্তু অসংখ্য ছোট ছোট ন্যানোমেটেরিয়ালকে ক্লাস্টার করছি, ফলে ন্যানোমেটেরিয়াল প্রপার্টিটা মানে ওরকমই থাকছে আর কি। নাথিং স্পেশাল, জাস্ট লাইক দ্য 2D, 1D ও 0D। কিছুদিন আগে হীরক রাজার দেশে সিনেমাটা দিয়েছিল টিভিতে, তো ওখানে যেমন সায়েন্টিস্ট বলছিল যে সে ফুল বানিয়েছে, যেটা বছরের পর বছর রেখে দেওয়া, না কত 6 মাস রেখে দেওয়া যাবে, নষ্ট হবে না, নকল ফুল, কিন্তু কি আসল ফুলের মতো দেখতে, আসল ফুলের মতো গন্ধ। তো এই 3-ডাইমেনশনাল ন্যানোমেটেরিয়ালের যে একটা প্রচন্ড ভালো উদাহরণ ন্যানো ফ্লাওয়ার্স। ওকে, অনেক রকম এখন তৈরি হচ্ছে, এখন ইন্টারনেটে সার্চ করলেই দেখবি নানান রকম। সো এই ছবিটা জিঙ্ক অক্সাইড ন্যানো ফ্লাওয়ার্স, শেপটা দেখ কি সুন্দর, পুরো ফুলের বাগান। সাইজটা দেখ, এতটা হচ্ছে 10 মাইক্রন, তাহলে একটা ফুলের সাইজ অ্যাপ্রক্সিমেট ওই 3 মাইক্রন, 3 to 4 মাইক্রন।
কিন্তু কি সুন্দর ফুলের মতো স্ট্রাকচার, এবং কালারগুলো কিন্তু অরিজিনাল, এটা কিন্তু সুপার ইম্পোজড নয়। তো এই ফুলের পাপড়িগুলোর নানান রকম কালার হয় এবং এগুলো ডিজাইন করা যায়। ইটস কল্ড মেটেরিয়াল ডিজাইনিং। ওকে, so these materials possess nanocrystalline structure, involve the presence of features at nanoscale. In terms of nanocrystalline structure, 3D nanomaterials can be composed of multiple arrangements of nano-sized crystals, কিন্তু different orientation. They can contain dispersions, মানে colloidal solution হতে পারে, bundles of nanowire হতে পারে, nanotube বা মাল্টি ন্যানো লেয়ার্স হতে পারে। আচ্ছা, আর কি কি ইউনিক টাইপের ন্যানোমেটেরিয়ালস আছে যেগুলোকে আলাদা করে নাম দেওয়া হয়? ন্যানো ডটস এবং থিন ফিল্মস। ন্যানোডট definition, how to define? It is defined as a microscopic cluster of several hundred atoms that can be used to store extremely large amounts of data. ডেটা স্টোরেজটাই এখন এই মুহূর্তে আমাদের সব থেকে বড় হেডেক অ্যাকচুয়ালি। ডেটা স্টোরেজ এবং কমিউনিকেশন স্পিড, এই দুটো জিনিস নিয়ে আমরা এখন দিনরাত ভেবে যাচ্ছি। কমিউনিকেশন স্পিড মানে স্পিড অফ মেশিনস আর কি, কমিউনিকেশন স্পিড বা প্রসেসিং স্পিড। তো ন্যানোডটের contribution is like that. So they can be as small as 50 nanometers. ন্যানোডট আমি আমার একটা কাজে ন্যানোডট গ্লো করেছিলাম, FeSi2 ন্যানোডট। জেনারেলি ফ্যাব্রিকেটেড ইউজিং ইলেকট্রন, এদের ফ্যাব্রিকেশনে অনেক টুলস আছে। মলিকিউলার বিম এপিট্যাক্সি আছে, লিথোগ্রাফি আছে, যাই হোক সেটার আরো অনেক ডিটেলসই হয়। Nanodots are one of two major approaches being pursued around the world as possible means of boosting the density of magnetic data storage. ঠিক আছে, ম্যাগনেটিক ডেটা স্টোর করব আর এই প্রসেসিং বা কমিউনিকেশন স্পিড বাড়াবো, অর্থাৎ কিউবিট যেগুলো আছে এগুলো কিউবিট হিসাবে যদি কাউকে ইউজ করা যায়, কিউবিটগুলোকে সুইচ করা, সমস্ত কিউবিটেরই এরকম একটা থাকে, আপ এবং ডাউন দুটো ডিরেকশন থাকে, কিউবিটগুলোকে যদি সুইচ করা যায়, কিউবিট হিসেবে ন্যানোডট ইউজ করা যেতে পারে। এগুলোই এখন সায়েন্টিস্টদের মেন অ্যাট্রাকশন। কার্বন ডটস আর ভেরি ফেমাস, দে অ্যাক্ট অ্যাজ ম্যাগনেটিক সুইচ, যেটা বলছিলাম এক্ষুনি, ন্যানোডটের একটা ওরিয়েন্টেশন থাকে এবং ম্যাগনেটিক ফিল্ডস ক্যান সুইচ দেম। স্মলার দ্য ডট, যত ডট ছোট হবে তত সুইচিং প্রপার্টিটা ভালো হবে, অর্থাৎ সহজে সুইচ করা যাবে না, সুইচিং প্রপার্টি উইল বি বেটার। তো কার্বন ডটের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং প্রপার্টি, অপটো ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন, সেন্সর, ACRS, ফটোক্যাটালিস্ট, বায়োইমেজিং। It is chemically inert, it is photoluminescent, it is soluble, it is biocompatible. So that's why carbon dots are extensively used. Thin film. Thin film definition, it is a layer of material of thickness ranging from fractions of a nanometer to several micrometers. এই রেঞ্জগুলো একটু মনে রাখতে হবে। এই থিকনেসগুলো ওই ডিপোজিশন টেকনিকের সময় আমাকে হিসাব করে ডিপোজিট করতে হবে যাতে ওই লেয়ার ওর মধ্যেই থাকে ব্যাপারটা। খুব কমন হাউসহোল্ড এক্সাম্পল হচ্ছে আয়নার পেছনে যে সিলভারের লেয়ার থাকে সেইটা। ওকে, নাও আইডিয়ালাইজড মানে ম্যাথমেটিক্যাল মডেল অফ থিন ফিল্ম হচ্ছে একটা হোমোজেনিয়াস সলিড মেটেরিয়াল যেটা দুটো প্যারালাল প্লেনের মধ্যে আছে, যেটা বলছিলাম যে বেসিক্যালি টু ডাইমেনশন, একটা ডাইমেনশন রেস্ট্রিক্টেড, বাকি দুটো নিজের মতো। সো ইনফাইনাইট ডাইমেনশনাল ইন টু ডাইরেকশনস XY, কিন্তু Z ডাইরেকশনে রেস্ট্রিক্টেড, পারপেন্ডিকুলার টু দ্য XY প্লেন। ওটাই হচ্ছে থিন ফিল্মের ফিল্ম থিকনেস। এবং কোনো ওয়েবিনারে DEG, না এটা নয়,
হ্যাঁ এটাই 2D যে এই ব্যাপারটা শুনেছিস কিনা জানি না, 2 ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাস নামক একটা বস্তু। মানে ব্যাপারটা কিরকম হতে পারে, একটা যে কোনো মেটাল, তার মধ্যে তো প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, তাহলে মেটালকে ইলেকট্রন গ্যাস বলে ভাবা যায়। তো আমি কোনো একটা সাবস্ট্রেটের উপর যদি একটা থিন ফিল্ম অফ মেটাল ডিপোজিট করি, থিন ফিল্ম অফ আ মেটাল যদি ডিপোজিট করি, তাহলে ইট ইজ 2 ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাস। এই 2 ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাসের মানে অসাধারণ সব ফিজিক্যাল প্রপার্টি আছে, যার জন্য 2D যে এই ব্যাপারটা খুব মানে প্রচুর দেখতে পাওয়া যায় বিভিন্ন কোয়ান্টাম ফেনোমেনা, বিভিন্ন কোনো পেপার। 2 ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাস ইজ মানে প্রচন্ড সায়েন্টিস্টরা মানে হাত ধুয়ে এটার পেছনে পড়ে আছে, এরকম টাইপের ব্যাপার। নাও few features of thin film. Thickness of thin film varies from nanometer to micrometer. Properties like electrical resistivity, optical like transmission, mechanical property Young's modulus এবং thermal property conductivity, they depend on the thickness। তাহলে thickness control করে I can tune the property, যা আমি চাই সেটাই আমি করতে পারবো। Structure of the thin film can be amorphous, can be polycrystalline or single crystal, depends on the method of deposition, এটা very important। অনেক রকম মেথড আছে, অনেক রকম ভাবে থিন ফিল্ম ডিপোজিট করা যায়। থিন ফিল্মের স্ট্রাকচার কেমন হবে, ক্রিস্টালাইন কোয়ালিটি কেমন হবে, সেটা ডিপোজিশনের মেথডের উপর ডিপেন্ড করে। It changes with temperature এবং it can withstand severe stress, the thin films. Nanowires, it is defined as wire of defined as wire of dimension of the order of nanometer. They can be alternately defined as structures that have a lateral size constrained to tens of nanometer or less and unconstrained longitudinal size। তাহলে lateral size 10 ন্যানোমিটার অর্ডারে, লঙ্গিচুডিনালটা যা খুশি। এই অবস্থায় কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্ট যথারীতি খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। সো ইট ইজ অলসো নোন অ্যাজ কোয়ান্টাম ওয়্যারস। এখানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ন্যানোডট অ্যান্ড কোয়ান্টাম ডট। সব ন্যানোডটকে কিন্তু ওরম ভাবে ঠিক কোয়ান্টাম ডট বলা যায় না। কোয়ান্টাম ডট একটা নির্দিষ্ট নাম যেখানে কোয়ান্টাম এফেক্ট গুলো ভীষণভাবে ডমিনেন্ট এবং তার ফলে তার প্রপার্টি গুলো সম্পূর্ণ আলাদা। সেটা আমি আগের ক্লাসে বলেছিলাম, আমি আগের স্লাইডটা সম্ভবত পুরো শেষ করিনি। আচ্ছা ওইগুলো কি বলেছিলাম, কুলাম ব্লকেট? ও তাই আমার মনে হলো যে কুলাম ব্লকেট, না না বলেছিলাম তো, এই যে এইগুলোই যেটা এটাই তো কুলাম ব্লকেট। বললাম না যে কন্ডাক্ট্যান্সটা স্টেপ বাই স্টেপ বাড়ে, একটা একটা করে ইয়ে হয়, তোর অল্প অল্প করে কন্ডাক্ট্যান্সটা বাড়ে এবং একটা ইলেকট্রন ঢুকে পড়লো তারপরে আরেকটা ইলেকট্রন চট করে ঢুকতে পারে না। মানে যখন আমি একটা ছোট্ট কোয়ান্টাম ডটকে চার্জ করছি, আচ্ছা ওই ছবিটা নেই এখানে অ্যাকচুয়ালি, যাই হোক, যখন আমি একটা ছোট্ট কোয়ান্টাম ডটকে চার্জ করছি, অর্থাৎ এই যে মাঝখান, এই যে একটা কোয়ান্টাম একটা আইল্যান্ড, ঠিক আছে, তো এটা যখন খুব ছোট হয়ে যাবে সাইজে, তখন দেখা যাবে যে একটা একটা করে ইলেকট্রনই পাস করতে পারে। মানে এখান দিয়ে সোর্স দিয়ে ঢুকে যে ড্রেন দিয়ে বেরোবে, একসঙ্গে একটার বেশি ইলেকট্রন যেতে পারছে না।
যার ফলে এই ধরনের স্ট্রাকচারটা পাওয়া যাচ্ছে। অ্যাভারেজ নাম্বার অফ আইল্যান্ড ইলেকট্রনস ভার্সাস ভোল্টেজ সেটা এরকম কোয়ান্টাইজড ওয়েতে বাড়ছে। তো এটা যেমন একটা খুব স্পেসিফিক একটা এফেক্ট, এবং এইটা কিন্তু কোয়ান্টাম ডট ছাড়া পাওয়া যাবে না। তো এমন হতে পারে কোনো ন্যানোমেটেরিয়ালের সাইজটা হয়তো 50 ন্যানোমিটার, কিন্তু তাতে ওই এফেক্টটা পাওয়া যাচ্ছে না কুলম্ব ব্লকে। তো ন্যানোডট মাত্রই কোয়ান্টাম ডট বা যে কোনো ন্যানোওয়্যারই কোয়ান্টাম ওয়্যার, এটা কিন্তু সবসময় নয়। তাই এটা একটু খেয়াল রাখতে হবে। যদি কোয়ান্টাম এফেক্টটা খুবই ডমিনেন্ট হয়, তবেই সেটাকে কোয়ান্টাম ওয়্যার বলাটা মানে সঙ্গত, না হলে জাস্ট ন্যানো স্কেলের জন্য ন্যানোওয়্যারই বলা উচিত। কোয়ান্টাম এফেক্ট ইম্পর্টেন্ট হতে হবে মানে সব ধরনের কোয়ান্টাম এফেক্টই খুব ডমিনেট করতে হবে ওখানে। So nanowires are just like the normal electrical wires, তো they are extremely small, ওটাই ডিফারেন্স, আদারওয়াইজ কোনো ডিফারেন্স নেই। এবার সব ধরনের মেটেরিয়ালেরই হতে পারে, মেটালিক, সেমিকন্ডাক্টিং, ইনসুলেটিং, সব ধরনের মানে কম্পোনেন্টস আর পসিবল। এবং ফ্রি স্ট্যান্ডিং বা স্ট্যান্ডালোন ন্যানোওয়্যারসও হয়, মানে সবসময় যে এরকম একটা মেটেরিয়াল তার উপরে ন্যানোওয়্যার গ্রো হয়েছে সেটাও হতে পারে, তার সঙ্গে পারপেন্ডিকুলার দিকে তাল গাছের মতো দাঁড়িয়ে আছে সেটাও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এতটাই থাক। আচ্ছা, শুক্রবার কি 18 তারিখ? শুক্রবার 18 তারিখ না? একটু দাঁড়া।